Good morning. Good morning, my dear student of class 11, Bardhaman CMS High School. আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ আছো এবং দুর্গাপুজো, কালী পুজো এর যে আনন্দ সেটাকে তোমরা উপভোগ করেছো। আমাদের সামনে আবার একটা খুশির সংবাদ সামনে এসেছে। তোমরা সবাই জানো যে আগামী 16 তারিখ থেকে আমাদের রাজ্যে সমস্ত বিদ্যালয় খুলে যাচ্ছে। আমরা আবার আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে সেই আগের পরিবেশে মিলিত হতে পারব। যে মিলন মেলায় ছাত্র শিক্ষক এই যে একটা অভূতপূর্ব একটা রিলেশন বা সম্পর্ক, সেটা আবার আমরা তৈরি করতে পারব এবং এই তৈরি করার মধ্য দিয়ে আমাদের যে মেলবন্ধন, যে বন্ডিং, সেটা আরো বেশি সুদৃঢ় হবে বলে আমার মনে হয়। পুজোর আগে আমরা যে ক্লাস পেয়েছিলাম সেখানে আমরা যেটা আলোচনা করছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে, দ্য ইউনিট অফ লাইফ, দ্য সেল। সেখানে বেশ কিছু কোষীয় অঙ্গাণু নিয়ে আমরা আলোচনা করেছি। পুজো পরবর্তী সময়ে আবার যখন পরিস্থিতি স্বাভাবিক হতে চলেছে, বেশি দিন হয়তো আর আমাদের অনলাইন ক্লাস নিতে হবে না, তো এর মধ্যে যে কটা ক্লাস পাবো সেখানে তোমাদের এই ভিডিও দেখেই তোমাদের ক্লাসটাকে কমপ্লিট করতে হবে। তো আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো কোষীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কি বলতো? তাদের মধ্যে একটি হচ্ছে গলগি কমপ্লেক্স, আর একটা হচ্ছে লাইসোজোম। এবং এই দুটো কোষীয় অঙ্গাণু ইউক্যারিওটিক কোষে থাকে। তোমরা জানো কি উদ্ভিদ কি প্রাণী সমস্ত কোষে আমরা এদের অস্তিত্বের প্রমাণ পেয়েছি। তো শুরুতে আমি গলগি কমপ্লেক্স নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে তোমরা বোর্ডে একবার গলগি কমপ্লেক্সে যে ছবিটা ড্র করা হয়েছে সেটা একবার ভালো করে দেখে। এই হচ্ছে তোমাদের গলগি বডির একটা বা গলগি কমপ্লেক্সের একটা ড্রয়িং। তো সেখানে দেখতে পাচ্ছ যে কিছু ফ্ল্যাট, কিছু সিস্টার্নির মতন স্ট্রাকচার তোমরা ওখানে দেখতে পাচ্ছ। তো এই গলগি কমপ্লেক্সের মধ্যে টিবিউল, ভ্যাকুওল, ভেসিকল, ম্যাচুয়ারিং ফেজ, ফর্মিং ফেজ এগুলো লেভেলিং করা আছে। তা এই গলগি কমপ্লেক্স যদি আমাদের আলোচনার মধ্যে আনতে হয়, তাহলে এর সম্বন্ধে কি কি তথ্য আমাদের কাছে এসেছে। সো ফার্স্ট অফ অল, গলগি কমপ্লেক্স এটা একটা সাইটোপ্লাজমিক অর্গানেল, ইউক্যারিওটিক সাইটোপ্লাজমিক অর্গানেল, একক পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু। এবং এর যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমরা পাই, সেখানে ক্যামিলো গলগি, যার নাম অনুযায়ী এর নামকরণ হয়েছে, সেই বিজ্ঞানীর অবদানকে আমাদেরকে কিন্তু স্বীকার করতে হবে। ক্যামিলো গলগির মাধ্যমেই কিন্তু গলগি কমপ্লেক্স আমাদের সামনে এসেছে এবং তার গঠন কেমন, তার কাজ কেমন, এই বিস্তারিত তথ্যগুলো আমাদের সামনে এসেছে। এখন এই কোষীয় অঙ্গাণুর উৎপত্তির ক্ষেত্রে মনে করা হয় যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের একটা বিশেষ ভূমিকা আছে। তাহলে অরিজিন হিসেবে আমরা কিন্তু ইয়ারকে লিংক করব গলগি কমপ্লেক্সের সঙ্গে। এখন এটা কমপ্লেক্স এই কারণে যে এখানে সাব ইউনিট থাকে, দুটো মেন সাব ইউনিট গলগি কমপ্লেক্সের আন্ডারে আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। তার মধ্যে একটা হচ্ছে গলগি বডি, আর একটা হচ্ছে ডিকটায়াজোম।
এই দুটো সাব ইউনিট নিয়ে কিন্তু গলগি কমপ্লেক্স বা গলগি অ্যাপারেটাস। এখন কোথায় আমরা এদের দেখতে পাবো এটা বুঝতে হবে। সো ভার্টিব্রেট সেল যদি তুমি আলোচনা করো তাহলে তুমি বলবে যে গলগি অ্যাপারেটাস হচ্ছে সিঙ্গেল, সংখ্যা একটি, লার্জ, বৃহৎ এবং লোকালাইজড। তার একটা নির্দিষ্ট জায়গা আছে। কোথায় না? বিটুইন নিউক্লিয়াস এন্ড সেল এদের মাঝে রয়েছে। কোথায় পাবো আমরা এগুলো? এক্সোক্রিন প্যানক্রিয়াটিক সেল। সেটা কি জিনিস? অগ্নাশয়, নাম সবাই জানো। প্যানক্রিয়াস ইংরেজিতে বলা হয় এক্সোক্রাইন, তার মানে হচ্ছে অগ্নাশয়ের যে কোষগুলো ডাইজেস্টিভ এনজাইম তৈরি করে সেগুলো হচ্ছে এক্সোক্রাইন প্যানক্রিয়াটিক সেল। তার মধ্যে কিন্তু গলগি কমপ্লেক্স আছে। এছাড়া তুমি যদি ইনভার্টিব্রেটদের মধ্যে যাও তাহলে দেখবে যে সেখানে এই গলগি অ্যাপারেটাস হচ্ছে ডিফিউজড, ব্যাপিত থাকে, সাইটোসলের বিভিন্ন জায়গায় ব্যাপিত থাকে। তাহলে এই দুটো লোকেশন তোমার কাছে খুব ইম্পর্টেন্ট। আরেকটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে গলগি কমপ্লেক্স যেখানে থাকে তার চারিপাশে যে সাইটোপ্লাজম, সেখানে কিন্তু অন্য কোনো কোষীয় অঙ্গাণু যেমন মাইটোকন্ড্রিয়া বা ক্লোরোপ্লাস্ট এরা থাকে না। সেজন্য এটাকে বলা হয় জোন অফ এক্সক্লুশন। জোন অফ এক্সক্লুশন, এরকম জোন অফ এক্সক্লুশন আরেকটা সেল অর্গানেলের ক্ষেত্রেও ইউজ করা হয় টার্মটা, মনে রাখবে। সেটা হচ্ছে সেন্ট্রিওল। দেন আমরা যদি এই গলগি কমপ্লেক্সের মরফোলজি বা স্ট্রাকচার নিয়ে আলোচনা করি তাহলে তোমাকে বলতে হবে দেয়ার আর 4 কম্পোনেন্টস। কি কি আছে একটা গলগি কমপ্লেক্স আলোচনা করতে গেলে? নাম্বার 1, সিস্টার্নি। স্যার এই শব্দটা যেন অনেকটা শোনা শোনা। হ্যাঁ, ইয়েস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা ইউজ হয়েছে, এখানেও সিস্টার্ন। সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে টিবিউল, এটাও কিন্তু আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে ইউজ করেছি। থার্ড হচ্ছে ভেসিকল, এটাও এন্ডোপ্লাজমিক রেটিকুলামে ইউজ হয়েছে। and lastly the vacuole. So there are 4 components under Golgi complex: cisternae, tubules, vesicle and vacuole. Cistern এগুলো হচ্ছে ফ্ল্যাট, আনব্রাঞ্চড। ওই যে মেলাতে যে সমস্ত বেলুন গুলো একটু লম্বা লম্বা টাইপের পাওয়া যায়, জাস্ট থিংক অ্যাবাউট ইট। মেমব্রেনাস, ভেতরে একটা লুমেন আছে, সেই লুমেনের মধ্যে বিভিন্ন ধরনের বায়োমলিকুলস থাকে। কোথাও প্রোটিন থাকতে পারে, কোথাও লিপিড থাকতে পারে কোন সিস্টার্নিতে, কোথাও কার্বোহাইড্রেট টাইপ বায়োমলিকুলস থাকতে পারে। সো লুমেন অফ সিস্টার্নি, সেখানে বিভিন্ন ধরনের বায়োমলিকুলস অ্যাকর্ডিং টু देयर ফাংশন থাকতে পারে। এখন এই টিবিউলস গুলো অনেকগুলো স্ট্যাক করে করে থাকে, একটার নিচে আরেকটার নিচে আরেকটার নিচে আরেকটা। তো তুমি ছবি দেখে পরিষ্কার বুঝতে পারছো যে এর একটা কনকেভ সারফেস আছে আর একটা কনভেক্স সারফেস আছে। যেটা কনকেভ সারফেস সিস্টার্নি গুলো, সেগুলো তোমার কোন দিকে থাকে বলতো? সেল মেমব্রেনের দিকে, এবং ওটাকে ওর ম্যাচুয়ারিং ফেজ বলা। আর যেটা কনভেক্স সিস্টার্নি উত্তল, সেটা নিউক্লিয়াসের দিকে থাকে, ওটাকে বলা হয় ফর্মিং ফেজ। তাহলে দুটো ফেজ আমরা দেখতে পাচ্ছি, একটা ফর্মিং ফেজ, সেটা ডেফিনেটলি কনভেক্স হবে টুয়ার্ডস নিউক্লিয়াস। concave surface of cisternae
তার ডাইরেকশনটা থাকবে টুয়ার্ডস সেল মেমব্রেন এবং সেটা হবে ম্যাচিউরিং ফেজ। তো এইরকম সিস্টার্নিং এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বিশেষত আরইআর বা এসিআর থেকে তৈরি হতে পারে। নেক্সট হচ্ছে এদের টিবিউলস। টিবিউলস গুলো জেনারেলি তুমি দেখো ছবিতে একটুখানি, যেদিকটায় হচ্ছে তোমার ম্যাচিউরিং ফেস, সেই ম্যাচিউরিং ফেসে যে সিস্টার্নিং গুলো রয়েছে সেগুলোর প্রান্ত থেকে এগুলোর অরিজিন। কিরকম অরিজিন? এরা কি আনব্রাঞ্চড? না, এরা ব্রাঞ্চড এবং একটা রেটিকিউলার ফরমেশন জালকের মতো, এবং একটা টিবিউল আর একটা টিবিউলের সঙ্গে কানেক্টেড। থার্ড হচ্ছে ভেসিকল। কিছু স্মল স্যাক লাইক স্ট্রাকচার গলগি অ্যাপারেটাসের মধ্যে থাকে, সেগুলোকে ভেসিকল বলা হয়, মেমব্রেনাস ভেসিকল। অ্যাকচুয়ালি এই ভেসিকল গুলো গলগি কমপ্লেক্সের যেটা মেইন ফাংশন, দ্যাট ইজ সিক্রিশন। সিক্রিশনে একটা মেজর রোল প্লে করে এই ভেসিকল, সেই জন্য এগুলোকে সিক্রেটারি ভেসিকলও বলা হয়। আর হচ্ছে ভ্যাকুল। ভ্যাকুল গুলো কিরকম জানো? ওই যে টিবিউল গুলো তাদের প্রান্ত গুলো একটু ফুলে যায়, একটু লার্জ স্যাক লাইক স্ট্রাকচার রাউন্ড, সেগুলো হচ্ছে ভ্যাকুল। এই ভ্যাকুল গুলো অ্যাকচুয়ালি লাইসোজোম ফর্ম এবং এর মধ্যে হাইড্রোলাইটিক এনজাইম। So these are the structural different parts of Golgi complex. এদের কাজ নিয়ে যদি তুমি আলোচনা করো, গলগি কমপ্লেক্সের কাজ নিয়ে যদি তুমি আলোচনা করো, অনেক ধরনের কাজ আছে। কিরকম? গ্লাইকোসাইলেশন অবশ্যই লিখবে কাজের মধ্যে। গ্লাইকোসাইলেশন সেটা কি জিনিস? লিপিড, প্রোটিন এবং কার্বোহাইড্রেট তৈরি করাটা হচ্ছে গ্লাইকোসাইলেশন, যেখানে গলগি কমপ্লেক্সের একটা বিশেষ ভূমিকা আছে। কিরকম প্রোডাক্ট হতে পারে? গ্লাইকোলিপিড হবে, তখন গ্লাইকোপ্রোটিন হবে, এগুলো প্রোডাক্ট। এই তৈরি করাটা হচ্ছে গ্লাইকোসাইলেশন। সেল ওয়াল ম্যাট্রিক্স, কোষ প্রাচীরের উপাদান হিসেবে গলগি বডির কিন্তু একটা মুখ্য ভূমিকা আছে। অ্যাক্রোজোম ফরমেশন, শুক্রাণু বা স্পার্ম, তার হেডের উপরে একটা টুপির মতন পার্ট থাকে, সেই টুপির মতো দেখতে যে গঠন শুক্রাণু, সেটাকে অ্যাক্রোজোম বলে, এবং এটা গলগি বডি থেকে তৈরি হয়, যার মধ্যে অসংখ্য লাইসোজোম থাকে। এবং অ্যাক্রোজোমের একটা বিশেষ ভূমিকা আছে, সেটা হচ্ছে শুক্রাণু যখন ডিম্বাণুকে নিষিক্ত করে তখন এর একটা ভূমিকা আছে। সুতরাং অ্যাক্রোজোমের অরিজিন হিসেবে তোমাকে গলগি কমপ্লেক্সের নাম মনে রাখতে হবে। কিছু হরমোন, এই হরমোন ক্ষরণের ক্ষেত্রে গলগি কমপ্লেক্সের একটা ভূমিকা আছে। সিক্রিশন, যেটা আমরা বারবার বলতে চাইছি, ক্ষরণ। তো মনে করো একটা ইনসুলিন, এটা একটা প্রোটিন দিয়ে তৈরি হরমোন, এবং এই হরমোনটা অগ্নাশয়ে তার যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এন্ডোক্রিন গ্ল্যান্ড হিসেবে কাজ করে, তার যে বিটা সেল, সেখানে তোমরা সবাই জানো যে ইনসুলিন তৈরি হয়। তো ইনসুলিন যে বিটা সেলের মধ্যে তৈরি হয়, সেই কোষে তো সে কাজ করবে না, তাকে ব্লাডে আসতে হবে, তাহলে অগ্নাশয়ের বাইরে তাকে বেরোতে হবে। তাহলে ওই বিটা সেল, সেই বিটা সেলে যে ইনসুলিন তৈরি হচ্ছে, সেটা প্রথমে ইয়ারের সিস্টার্নি লুমেনে আসে, সেখান থেকে জিবি গলগি বডি তার সিস্টার্নি লুমেনে আসে,
সেখান থেকে যে টিউবিউল গুলো তৈরি হয়, তার যে টার্মিনাল পার্ট গুলো ভ্যাকুল তৈরি করে সেগুলো লাইসোজোম, সেগুলো ছাড়া যে ভেসিকল গুলো তৈরি হয় ছোট ছোট, সেগুলো বাডাফয়, তার মধ্যে থাকে ইনসুলিন। এইবার এই সিক্রেটারি ভেসিকলস গুলো সেল মেমব্রেনের কন্ট্যাক্টে আসে, বিটা সেল। মেমব্রেন ফিউজ হয়ে গিয়ে ইনসুলিন হরমোনটা তার চারিদিকে যে ক্যাপিলারি আছে সেলের চারিদিকে, সেই ক্যাপিলারির মধ্যে পেনিট্রেট করে ব্লাডে কন্ট্যাক্টে যায়। তাহলে একটা সেল, বিটা সেল, তার ভেতরে দেখো গলগি কমপ্লেক্স ওই ইনসুলিনকে ব্লাডের মধ্যে পাঠাতে একটা বিশেষ ভূমিকা নিচ্ছে। এটাই হচ্ছে ক্ষরণ। আলাদা করে প্রশ্ন আসে যে গলগি বডির ক্ষরণে ভূমিকা একটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা, তাহলে এটা বলবে। সেল প্লেট, আমি যখন তোমাদের কোষ প্রাচীর পড়িয়েছিলাম, সেই কোষ প্রাচীর উৎপত্তির ক্ষেত্রে মনে করে দেখো যে গলগি বডির ভেসিকল গুলো পরপর পরপর জুড়ে গিয়ে যে মিডল ল্যামেলা তৈরি করেছিল। সুতরাং সেল প্লেট ফরমেশনের ক্ষেত্রে গলগি বডির একটা ভূমিকা তোমাকে কিন্তু ইউজ করতে হবে। তো এই গেল মোটামুটি গলগি কমপ্লেক্স। লাইসোসোম খুব সিম্পল, খুব বেশি কিছু নেই। তুমি লাইসোসোমের একটা ড্র দেখতে পাচ্ছ, ছবি আমরা এঁকেছি ওখানটায়, যেটা হচ্ছে কিছুটা রাউন্ড ইন শেপ, একক পর্দা বেষ্টিত। ভেতরে যে গহ্বরটা রয়েছে তার মধ্যে এনজাইম থাকে। কি এনজাইম থাকে বলতো? আর্দ্র বিশ্লেষককারী উৎসেচক, হাইড্রোলাইটিক এনজাইম থাকে। প্রায় 50 রকমের হাইড্রোলাইটিক এনজাইমের উপস্থিতি কিন্তু লাইসোজোমের মধ্যে পাওয়া গেছে। স্যার একই লাইসোজোমের মধ্যে 50 নাম্বার অফ হাইড্রোলাইটিক এনজাইমের কথা বলছে না। বিভিন্ন লাইসোজোম অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন all together there are 50 numbers or 50 types of hydrolytic enzymes already discovered. শর্করা ভঙ্গকারী উৎসেচক আছে, প্রোটিন ভঙ্গকারী উৎসেচক আছে, ফ্যাট ভঙ্গকারী উৎসেচক আছে, নিউক্লিক অ্যাসিড ভঙ্গকারী উৎসেচক আছে। অনেকটা ডাইজেস্টিভ এনজাইম যেভাবে আমাদের কাজ করে। তো এর মেমব্রেনের একটা বিশেষত্ব আছে। কি বিশেষত্ব বলতো? এই যে ভেতরে যে হাইড্রোলাইটিক এনজাইম গুলো আছে সেগুলো কিন্তু মেমব্রেন ভেদ করে সাইটোসলে আসতে পারে না, তাহলে সেলটাই ডাইজেস্ট হয়ে যায়। তো এই মেমব্রেনের স্ট্রেংথ বাড়াতে সাহায্য করে এমন কিছু কিছু বায়োমলিকুলস আছে, সেগুলোকে তোমাকে একটা নাম দিতে হবে। সেগুলোকে বলা হয় মেমব্রেন স্টেবিলাইজার। এমসিকিউ কে কে আছে? এর মধ্যে তুমি কোলেস্টেরলের নাম করবে, কর্টিসনের নাম করবে, হেপারিনের নাম করবে। এগুলোকে বলবে মেমব্রেন স্টেবিলাইজার, যেগুলো মেমব্রেন স্ট্রেংথেনের জন্য ইউজ করা হয়। আবার মেমব্রেন ফ্র্যাজাইল হয়ে যেতে পারে যদি কোনো এক্সেস বায়োমলিকুলস হয়ে যায়। কোন বায়োমলিকুলস গুলো? যেমন ধরো ফ্যাট সলুবল ভিটামিন এডিইকে, কিংবা স্টেরয়েড সেক্স হরমোন, কিংবা বাইল সল্টস, ইউবিকুইনন। এগুলো যখন এক্সেস হয়ে যাবে তখন কিন্তু ফ্র্যাজাইল হয়ে যাবে লাইসোজোমের মেমব্রেন। তখন এই বায়োমলিকুল গুলোকে বলা হয়ে থাকে মেমব্রেন লেবিলাইজার। তাহলে কারা মেমব্রেন স্টেবিলাইজার, কারা মেমব্রেন লেবিলাইজার, এটা একটু তোমাকে মনে রাখতে হবে। লাইসোজোমের একটা পলিমরফিজম বোর্ডে দেওয়া আছে, দেখো পলিমরফিজম। অর্থাৎ অ্যাকর্ডিং টু দেয়ার মরফোলজি অ্যান্ড ফাংশনাল অ্যাক্টিভিটি, লাইসোজোম বিভিন্ন সময়ে সেলের মধ্যে বিভিন্ন রকমের কাজ করে। এটাই হচ্ছে এর পলিমরফিজম। তুমি দু ধরনের লাইসোজোমের নাম করবে, স্কিম্যাটিক্যালি দেখানো আছে, দেখো। একটা হচ্ছে প্রাইমারি লাইসোজোম, আর একটা হচ্ছে সেকেন্ডারি লাইসোজোম। সেকেন্ডারি লাইসোজোম গুলো আবার 3 টাইপস হয়।
according to their function: heterophagosome, autophagosome, and residual bond. ঠিক আছে? প্রাইমারি লাইসোজোমটা সদ্য উৎপন্ন লাইসোজোম বা ট্রু লাইসোজোম, অর্থাৎ ম্যাচুরিং ফেজ থেকে যে টিবিউলস গুলো আছে সেখান থেকে যে ভ্যাকুল গুলো তৈরি হচ্ছে, সেই সদ্য উৎপন্ন ভ্যাকুল গুলোকে আমরা বলবো, তারা বিচ্ছিন্ন হচ্ছে গলগি বডি থেকে, সেগুলোকে আমরা বলবো প্রাইমারি লাইসোজোম। দে আর নন ফাংশন। প্রাইমারি লাইসোজোম কিন্তু কাজ করে না, তাকে কাজ করতে গেলে তাকে সেকেন্ডারি লাইসোজোমে ট্রান্সফার হতে হবে। সো ইন্টারেস্টিং। এখন সেকেন্ডারি লাইসোজোম তৈরি হতে গেলে সেটা হেটেরোফ্যাগোজোম হিসেবে হতে পারে, অটোফ্যাগোজোম হিসেবে হতে পারে। তাহলে আমাদের এখন সেকেন্ডারি লাইসোজোম বা গৌণ লাইসোজোম জানতে হবে। তাহলে গৌণ লাইসোজোমের একটা টাইপ হচ্ছে হেটেরোফ্যাগোজোম। ব্যাপারটা কি বলতো? দুটো নাম তোমাদের মনে রাখতে হবে, একটা হচ্ছে ফ্যাগোজোম আর একটা হচ্ছে পিনোজোম। ফ্যাগোজোম ফ্যাগোসাইটোসিস, পিনোজোম পিনোসাইটোসিস। এই টার্ম গুলো আমাদের কিন্তু খুব কমন টার্ম। ফ্যাগোজোম কোন এক্সটার্নাল ফুড ম্যাটেরিয়াল, সলিড, কিংবা কোনো একটা ব্যাকটেরিয়া, হার্মফুল ব্যাকটেরিয়া, যে সেলের মধ্যে লাইসোজোম আছে, সেল এরকম বাইরের কোনো বা এক্সটার্নাল কোনো সলিড ফুড ম্যাটেরিয়াল বা কোনো মাইক্রোবস সেল মেমব্রেন তাকে এনগালফ করতে পারে। কোষ পর্দা তাকে ভেতরে ঢুকিয়ে নেয় এবং সেটা মেমব্রেন বাউন্ড হয়ে যায়। তাহলে ফ্যাগোজোম হচ্ছে একটা মেমব্রেন বাউন্ড এক্সটার্নাল ফুড ম্যাটেরিয়াল অর মাইক্রোবস। এইটাকে যখন কোন প্রাইমারি লাইসোজোম তার ভেতরে ঢুকিয়ে নেয়, তখন সেই স্ট্রাকচারটা হয়ে যাবে সেকেন্ডারি লাইসোজোমের আন্ডারে হেটেরোফ্যাগোজোম। কি হয় তখন? ওই যে লাইসোজোমের মধ্যে ফ্যাগোজোমটাকে ঢুকিয়ে নিল, সেটার মধ্যে যদি কোনো ফুড পার্টিকেল থাকে, কার্বোহাইড্রেট, প্রোটিন বা ফ্যাট, ডাইজেস্ট হয়ে গেল হাইড্রোলাইটিক এনজাইম দিয়ে। কিংবা যদি কোনো হার্মফুল ব্যাকটেরিয়া থাকে, সেও ডাইজেস্ট হয়ে যাবে। ফলে ক্ষতিকারক জীবাণুর হাত থেকে সেল টিস্যুকে রক্ষা করবে। এরকম অনেকগুলো সেলের নাম আমরা জানি যারা ফ্যাগোসাইটিক সেল হিসেবে কাজ করে। ডব্লিউবিসি এর মধ্যে নিউট্রোফিল আছে, মনোসাইট আছে, বিভিন্ন কানেকটিভ টিস্যু সেল আছে, মাইক্রোগ্লিয়া, হিস্টিওসাইট, কুফার সেল, মেসেঞ্জিয়াল সেল. These are all phagocytic cells having lots number of lysosomes and protect us from external harmful microbes. So heterophago, আশা করি তোমরা বুঝেছো। এবার একটা সেলের ভেতরে বেশ কিছু কোষীয় অঙ্গাণু আছে। ধরো একটা মাইটোকন্ড্রিয়া বয়স হয়ে গেছে, ডিফাঙ্ক্ট, কাজ করতে পারছে না, বাট ওই মাইটোকন্ড্রিয়ার কি আছে? আউটার মেমব্রেন আছে, ইনার মেমব্রেন আছে, তার ভেতরে অনেক ধরনের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো রয়েছে, খুব গুরুত্বপূর্ণ উপাদান। লাইসোজোম কি করে?
এই প্রাইমারি লাইসোজোম তখন ওইরকম একটা ডিফাঙ্ক্ট সেল অর্গানেলকে এনগালফ করে নেয়, দিয়ে তার হাইড্রোলাইটিক এনজাইম দিয়ে তার ভেতরে যে সমস্ত ফুড মেটেরিয়াল লাইক দ্যাট অফ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট বা নিউক্লিক অ্যাসিড, সেগুলোকে ডাইজেস্ট করে দেয়, সিম্পল বায়োমলিকুলসে রূপান্তরিত করে দেয়। গ্লুকোজ পাবে, অ্যামাইনো অ্যাসিড পাবে, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, এরকম যে সিম্পল বায়োমলিকুল সেগুলো পাবে। সেগুলো কিন্তু ওই যে লাইসোজোমের মেমব্রেন সেটা পেনিট্রেট করে সাইটোপ্লাজমে যেতে পারে, সেগুলো রিইউজ করে সেল, অটোফ্যাগোসোম। So function of autophagosome, autophagy, function of heterophagosome, heterophagy. What is residual body? Heterophagosome, after digestion, some undigested materials ওই heterophagosome মধ্যে থেকে যায়, কিংবা autophagosome মধ্যে থেকে যায়। তখন সেই undigested food material with autophagosome or হেটেরোফ্যাগোজোম, এই স্ট্রাকচারটাকে বলা হয় রেসিডুয়াল বডি। এবং এই রেসিডুয়াল বডি যেটা সেই লাইসোজোম সেল মেমব্রেনের সঙ্গে ফিউজ করে ওই আনডাইজেস্টেড ফুড মেটেরিয়ালকে সেলের বাইরে এলিমিনেট করে দেয়। অটোলাইসিস বলে আরেকটা কথা আছে লাইসোজোম, যেখানে সুইসাইডাল ব্যাগ বলে এটাকে ইউজ করা হয়। তার ব্যাখ্যাটা কি? যদি কোনো টিস্যু ড্যামেজ হয়, বিশেষ কতগুলো ডিজিজের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি, তখন এই লাইসোজোম ওই সেলের মধ্যে, ওই টিস্যুর মধ্যে যত সেল আছে তার মধ্যে যে লাইসোজোম গুলো আছে তার মেমব্রেন রাপচার। তার মানে ভেবে দেখো, সমস্ত হাইড্রোলাইটিক এনজাইম গুলো এখন সেলের সাইটোপ্লাজমের ডাইরেক্ট কন্ট্যাক্ট, ওই ড্যামেজ টিস্যুর আন্ডারে যতগুলো সেল আছে সব কটা সেল ডাইজেস্ট হয়ে যায়। ফলে ওখানে যে ল্যাকুনিটা ফরমেশন হবে, আশেপাশে নরমাল লিভিং সেল মাইটোটিক্যালি ডিভাইড করে সেগুলোকে আবার রিপেয়ার করে। কিন্তু মাঝখানে কে হারালো? লাইসোজোম আত্মবলিদান দিল, সুইসাইডাল ব্যাগ। তাহলে লাইসোজোমের কার্যকারিতার মধ্যে আমরা একটা দেখতে পাচ্ছি, ডাইজেশন খুব ইম্পর্টেন্ট। ইন্টারনাল ডাইজেশন হতে পারে, তার মানে ইন্ট্রাসেলুলার ডাইজেশন, অথবা এক্সট্রাসেলুলার ডাইজেশন। কোষের ভেতরে যখন লাইসোজোম কোন রকম পরিপাক ক্রিয়ায় অংশগ্রহণ করবে, দেন ইট ইজ ইন্ট্রাসেলুলার ডাইজেশন। আর সেলের বাইরে লাইসোজোমের এনজাইম কখন যেতে পারে? তাহলে তোমাকে যেতে হবে ওই অ্যাক্রোজোম ফরমেশনে, স্পারম্যাটোজোয়া। স্পারম্যাটোজোয়া একটা সেল, হ্যাপ্লয়েড সেল, তার সাইটোপ্লাজমে যে গলগি বডি ছিল সেখান থেকে স্পার্মের হেডের উপর ওই ক্যাপটা তৈরি হয়েছে, যেখানে প্রচুর সংখ্যায় লাইসোজোম থাকে। এবং ওই লাইসোজোম গুলোর মধ্যে যে হাইড্রোলাইটিক এনজাইম থাকে সেগুলো হচ্ছে হাইলুরোনিডেস। At the time of fertilization, every spermatozoa try to penetrate the corona radiator region of secondary oocyte. At that time, spermatozoa use their enzyme hyaluronidase to dissolve the hyaluronic acid present within the intercellular space of corona radiata. This is extracellular digestion. সুতরাং লাইসোজোম ইন্ট্রাসেলুলার ডাইজেশনে যেমন অংশগ্রহণ করে, অ্যাজ ওয়েল অ্যাজ এক্সট্রাসেলুলার ডাইজেশনে অংশগ্রহণ করে। So dear student, I think একটা লাইসোজোমের পলিমরফিক ফর্ম তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। প্রশ্ন দেয় কিন্তু লাইসোজোম থেকে এর বিভিন্ন কাজগুলি দেখে।
তাহলে দুটি কোষীয় অঙ্গাণু নিয়ে আমাদের আলোচনা আজকে এখানে শেষ হলো। আগামী দিন অন্য কোনো কোষীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করব। ভালো থেকো, গুড বাই।